ভালো, ভালো কথা বলছেন, ভালো, ভালো ডায়ালগ দিচ্ছেন। কিন্তু ওনার দুর্নীতির ব্যাপারে তো আমরা কিছু হলো না। প্রথমত উনি অ্যাডভাইজার ছিলেন তো এই জাস্ট মাসখানেক আগেও খুব সম্ভব উনি অ্যাডভাইজার ছিলেন। উনি তখন দেখেন নাই তফসিলের আগের দিন তাও কন্ডিশন দিয়ে রিজাইন করছে। তফসিল দিলে পরে উনি করবেন, তাই উনি দেখেন নাই যে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হচ্ছে। এখন বলতেছে যে এরা অ্যাকচুয়ালি ইলেকশন করে নাই। কেউ কেউ বলেন, আমারও ধারণা তাই, এদের সম্পদের হিসেব দিতে হয়, একটা হিসাব নিয়ে একটা এস্টিমেট দিতে হয়। এই জন্য হয়তো ওনারা এর মধ্যে যান নাই। আর একটা আছে যে কোথায় থেকে ইলেকশন করবে। আসিফ মাহমুদ তো প্রায় রাষ্ট্রের প্রায় 800 কোটি টাকা ওই মুরাদনগরে দিলেন একবার, আবার এদিকে ঢাকা 10-এ ধানমন্ডি এলাকায়ও অ্যালট করলেন তার ইসের থেকে। এগুলো তো সব বৃথা গেল। কোনো জায়গায় উনি বুঝতে পারছেন যে কোনো জায়গায় উনি জামানত বাসায় আনতে পারবেন না, সেজন্য ইলেকশন করে নাই। সেই জন্য ইলেকশন করে নাই। মাহফুজা তো তাই বুঝতে পারছেন যে উইন করতে পারবে না, তখন কি হবে। বরং ভবিষ্যতের গর্বে থাকলো একটা যে হ্যাঁ দাঁড়াইলে উইন করতে পারতাম, এই কথা তো বলতে পারবে। আর যে উইন করে হারে যায়, জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, সে কথা তো আর হবে না, বলতে পারবে নতুন না। করে চিন্তা করতে চায় মাহফুজ আলম। মানে নতুন করে ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম যে উনি নতুন করে ভাবছে কি করা যায়। নতুন করে কি ভাবছে, এনসিপি নতুন করে বঞ্চিত হয়েছে, জামাতের সাথে জোট করেছে, এই জন্য এনসিপির সাথে যায়নি, এরকম একটা স্ট্যাটাস দিল। হলো কি যে ইসলামিক দল, উনিও তো একজন ইসলামিক পন্থী লোক আর কি। উনি আপনার মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা দেওবন্দপন্থী, বরিশালের না, ওনার বাড়ি নোয়াখালী, কিন্তু উনি বরিশালের যে মাদ্রাসাটা আছে না, আপনার নামটা ভুলে যাচ্ছে, ওই মাদ্রাসার ছাত্র। এরা আবার দেওবন্দি। এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমরা এগুলো বুঝি না। আমরা দেখি যে দাড়ি টুপি দেখলে সবই এক মনে হয়, কিন্তু আসলে তো তা না। আসলে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। যেমন আপনার ওই সুপ্রিম পার্টি, তারা সুফিবাদে বিশ্বাস করে, তারা সব সুফি, তারা বাউলদেরও তারা সাপোর্ট করে। তারা টুপি পরে, তবে টুপিটা কিস্তি টুপি পরে তারা। এদের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে, মানে এদের ডিফারেন্স আছে। যে আপনার কাছে আরেকটি বিষয় যে শুনতে চাই, যে সর্বশেষ মাহফুজ আলমী বলছেন যে হাদি হত্যার পরে উনি ভয় পেয়েছেন, এই জন্য ঘর থেকে বের হন না। 2 দিন আগে একটা সেমিনারে উনি বলতেছিলেন। আর হাদির ব্যাপারে যেটা, হাদির বিচারের পরিবর্তে আমরা আজকে দেখলাম যে হাদির ভাই যুক্তরাজ্য বার্মিংহাম হাই কমিশনে উনি সেকেন্ড সচিব হিসেবে উনি পোস্টিং পেয়েছেন চুক্তিভিত্তিক। তো এখানে কি হাদির বিচার থেমে গেল কিনা? আর মাহফুজ আলমের ভয়ের কারণটা কি? মানে হাদি হত্যার সাথে ওনার সম্পর্ক কি? আচ্ছা, প্রথমত যে মাহফুজ আলম যে এত ভীতু একটা লোক, এটা আমার ধারণা ছিল না। যারা উনি একজন জুলাই যোদ্ধা, শেখ হাসিনার সব মানে সে বাহিনীর এগেনস্টে ওনারা কাজ করছে, ছাত্রলীগের এগেনস্টে, যুবলীগের এগেনস্টে, এসব বাহিনীর এগেনস্টে এরা আন্দোলন করছে। তো উনি এখন ভয় পায় কেন? এই ভয়, বললাম না যে ভয় সংক্রামক, ভয় পেয়ে গেছে। এই ভীত লোকরা কোনো কিছুই করতে পারবে না। ভীত লোকের কোনো ফলোয়ার থাকে না। সাহসের দরকার আছে, এইসব যে কোনো কাজ করতে গেলে সাহসের দরকার আছে। আর এই আরেকটা কি বললেন যে ওই হাদির ভাইয়ের একটা পোস্টিং হয়েছে যুক্তরাজ্য বার্মিংহাম হাই কমিশনে। তাহলে কোন বিচার কি কোটায়? এখানে থেমে? বিচার পরের কথা, কিন্তু এটা পাইলো কোন কোটায়? এই চাকরিটা, এটা কোনো কোটায় না। কি কারণে? উনি কি খুব খুব যোগ্য ব্যক্তি ছিল? আপনি দেখেন, মুক্তিযুদ্ধে যারা জীবন দিছে বা যুদ্ধ করছে, তাদের আত্মীয় স্বজনকে এই চাকরিতে ভর্তিতে প্রেফারেন্স দেওয়া হয় বলেই কিন্তু আন্দোলনটা হয়েছে। আমরাও সেটাকে করছি যে নো, মুক্তিযুদ্ধ যে করছে সেই বেনিফিট পাবে, সেই বেনিফিট আমরা দিছি, আমরা তাদেরকে সেই বেনিফিট দিছি। কিন্তু অনেক বছর পেয়ে আসছে, এখন তার মানে তৃতীয় জেনারেশন, চতুর্থ জেনারেশনের পর্যায়ে। হ্যাঁ, এখন আমরা ওই জেনারেশন আফটার জেনারেশন দিতে বা তাদের আত্মীয় স্বজনকে পুষতে আমরা রাজি না, জাতি রাজি না। এবং অনেক মুক্তিযোদ্ধার নাতিরা, ছেলেরাও কিন্তু এটার বিরোধিতা করছে। আমি জানি যে তারা বিরোধিতা করছে, নো এটা ঠিক না। এখন হাদি স্যাক্রিফাইস করছে, তার জন্য হাদির ভাইকে দেওয়া হলো, তো মুক্তিযুদ্ধ কোটার মতোই তো হইলো। এখানে জুলাই কোটা হইলো, এটা জুলাই কোটা হয়ে গেল। এই কোটা প্রথার এগেনস্টে আমরা এত যুদ্ধ করলাম, এত কথা বললাম,
মানে আমাদের লাইফের একটা সময় ব্যয় করছে কোটা, এই ইসের, সেই কোটা সিস্টেমটা চালু করে দিল ফার্স্টে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার হাটহাজারী থেকে 4-5 জন না 3 জন অ্যাডভাইজার, চিটাগাং এর থেকেই তার বেশিরভাগ অ্যাডভাইজার নিল, রাইট? এখানেও তো একটা কোটা প্রথা করছে। চিটাগাং হইলে, এনজিও হলে, তার আত্মীয় হলে, তার পরিচিত হলে সে অ্যাডভাইজার হইতে পারছে এখানে। অথচ এই আন্দোলনটাই হয়েছে, উনি চিফ অ্যাডভাইজারই হয়েছে কোটা বিরোধী আন্দোলনের ফলে। আপনি দেখেন এই সাবকন্টিনেন্টে এরকম অনেক ঘটনা ঘটে। আমাদের মহাত্মা গান্ধী, এই যে ভারতের যে মহাত্মা গান্ধী, উনি সবসময় শান্তির কথা বলছে, অলওয়েজ শান্তির কথা, যুদ্ধ চায় না, শান্তি চায়। ওনার মৃত্যুর পরে কামানবাহী গাড়িতে করে, শকটে করে ওনার ডেড বডি এসে নেওয়া হচ্ছে ওই যে এই করার জন্য, দাহ করার জন্য। যে লোকটা হোল লাইফ শান্তির কথা বললো, পিসের কথা বললো, মৃত্যুর পরে তাকেই কামানবাহী গাড়িতে করে সেই তার যে শ্মশান ঘাট সেখানে নেওয়া হলো। এইখানে দেখেন এই ছাত্ররা, জনগণ এই কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন করলো, সরকারের পতন ঘটাই দিল, ব্যাপক লোক মারা গেল সে কোটার বিরুদ্ধে। ঠিক সেই সরকারটা গঠিত হইলো কোটার ইউনুস কোটায়, চিটাগাং কোটায়। এইখানে এই যে এটাও তো একটা কোটা হয়েছে। হাদির ভাই যে কি ওমর বিন হাদি, না ওমর বিন হাদি, ওমর বিন হাদিকে, সে কি ওই চাকরির জন্য কোয়ালিফাইড ছিল? ওই চাকরির জন্য কি তাকে যে অ্যাপয়েন্টমেন্ট, সে ছিল না, কোনো কিছু ছিল না। সে আমার ধারণা সে ছিল না, কারণ এই যে অ্যাসিস্ট্যান্ট এটা তো আপনার ফরেন সার্ভিসের লোক যাবে সেখানে, রাইট? সেটা তো ফরেন সার্ভিসের লোক যাবে, উনি কি ফরেন সার্ভিসে ছিল না। তাকে এখানে দেওয়া হলো। ছাড়াও কিছু মানে পলিটিক্যাল কোটা আছে, মানে ইয়ে থাকে আর কি হাই কমিশন গুলোতে, তো এগুলি থাকে, এগুলি আসলে তো লেজুরভিত্তিক করার জন্য নেওয়া হয়, অনেক কোয়ালিফাইড হতে হয়, অনেক কোয়ালিফাইড হতে হয়। আবার মূলত এদেরকে লেজুর বৃত্তি করার জন্যই নেওয়া হয়, এবং এরা লেজুর বৃত্তি করেন। আপনি যতগুলি দেখছেন যে আপনার যে ওই যে লুৎফর রহমান রিটন ছিল আওয়ামী লীগের হিসেবে কানাডায়, তারপরে গেল আপনার 71 টিভির একজন, যদিও উনি ওয়েল কোয়ালিফাইড ছিলেন, উনি ইউএনডিপিতে চাকরি করছেন, আছে কোয়ালিফাইডও আছে, আবার অনেক সময় একটা প্যাট্রোনাইজ করার জন্য এইসব পোস্টে বিশেষ করে সরকারের ইচ্ছা মতো কিছু ব্যক্তিকে ইচ্ছে মতো কিছু করে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। না, আমি যেটা দেখতেছি যে রাজনৈতিক ফিল্ডে, রাজনৈতিক অঙ্গনে একটা নৈরাজ্যকর অবস্থা চলতেছে। কে কোথায় যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারতেছি না। যখন লাস্ট ডেট যাবে, 2 দিন পরেই লাস্ট ডেট আপনার হ্যাঁ উইথড্র করার, তখন বোঝা যাবে কোন কোর্টে কারা আছে, কি আছে না আছে, একটা চিত্র ফুটে উঠবে। এবং জাতীয় পার্টির ওইটা যদি সেটেল হয়ে যায়, তখন বোঝা যাবে যে ভোটটা কিরকম হবে। এবং এর মধ্যে যে জিনিসটা আনসার্টেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা ভোটার, তাদের তো আর প্রতীক থাকছে না, আওয়ামী ক্যান্ডিডেটরা আসতে পারছেন না, সেখানে প্রতীক থাকতেছে না, কিন্তু ভোটার থাকতেছে। এই ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সেন্ট্রাল প্রতারিত হবে কিনা, 15 বছর 16 বছর বা আগেও নির্বাচনগুলো তো ভোটাররা সবসময় প্রতারিত হয়েছে, আবারও প্রতারিত হবে কিনা এই ভোটের মাধ্যমে? না, এবার তো প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যখন একটা 1/3 ভোটারকে আপনি ভোট দিতে, তার পছন্দ মতো ভোট দিতে দেন না, সেই ক্ষেত্রে তো সেই ইলেকশন তো একটা নন ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন না। এবং 15 ফেব্রুয়ারি 1996 যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনও কিন্তু ইনক্লুসিভ ছিল না, এবং সেই পার্লামেন্ট মাত্র 13 দিন টিকছে। এই যে ত্রয়োদশ সংসদ, এটাও হচ্ছে 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারি কি 15 ফেব্রুয়ারি ইলেকশনের মতো দিকে যাবে কিনা, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। যদি জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয় কোনো কায়দায়, তাহলে কিন্তু এই নির্বাচন একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। তখন জামাতের হাতে সব একটা বিরাট শক্তি এসে যাবে। সে যদি বলে আমি ইলেকশনে যাব না, তখন ইলেকশন বাতিল করা ছাড়া, শুধুমাত্র বিএনপি কে নিয়ে ইলেকশন হবে না, আর যা কিছুই হোক, তখন ইলেকশন বাতিল হয়ে যাবে।
এটা নির্ভর করতেছে এই রিটটার রেজাল্ট কি হয়। যদি জাতীয় পার্টিকে তারা নাই আসতে দেয়, তাহলে জামাত ইচ্ছে করলে সে যদি বলে আমি নির্বাচনে যাব না, তাহলে আপনার সেই নির্বাচন